বিভা কোনো কবিরাজ জ্যোতিষী নয়, ওর কোনো আধ্যাত্মিক ক্ষমতাও নেই যে তোর মনের খবরও জানবে। তুই মুখ ফিটে না বললে বুঝবে কীভাবে? আগে নিজে ঠিক হ। মাহাতির নিভে গেল। মন মস্তিষ্কের যুদ্ধ আর হচ্ছে না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। কাল সে বিভাকে নিজের মনের কথা বলবেই। রাত 1টা তো বাজবেই। বিভা ঘুমায়নি। বসে বসে দেখছে নিজের মা মরা ভাইটাকে। ব্যথায় মুখটা একটুখানি হয়ে আছে। যখন সুতো কাটা হলো কি চিৎকারটাই না করলো। হামিমার চিৎকার শুনে শ্রুতির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। আর বিভা মনে মনে ছিটকে উঠল। আর কিছুই করার থাকলো না। শ্রুতির কথা ভেবেই মলিন হাসল। যতই চিৎকার চেঁচামেচি করুক, বোনটা তার ভীষণ নরম মনের। সেবাদে শ্রুতিকে কেউ বুঝেনি। না ভুল হলো, পার্থিব শ্রুতিকে বুঝে, আগলে রাখে। ভাবতেই বিভার ভালো লাগলো, শান্তি পেল, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ল। ঘড়ির দিকে চোখ পড়তেই বিভা ভাবলো এখন ঘরে যাবে নাকি আরেকটু পরে যাবে। মাহাতির ঘুমিয়েছে, আর একটু পড়ে যাক। মানুষটা ঘুমাক, তাকে দেখলে শুধু শুধু অশান্তি পাবে। কত আর জ্বালাবে, থাকুক না তার মতো। তার সাথে সংসার করছে এই কত না, কি দরকার শুধু শুধু অশান্তি দেওয়ার। সে থাকুক ভালোভাবে, সুখে শান্তিতে, আর কিছু চাওয়ার নেই। জোর করে কখনো ভালোবাসা হয় না, শুধু শুধু তিক্ততা বাড়ে। বিভা উঠে জানালার কাছে গেল। ঠান্ডা বাতাস, অথচ বিভার ভেতরটা কেমন যেন আগুনে পোড়ার মতো গরম। বিভা ঘরে না গিয়ে ভাইয়ের ঘরে বসে রইল, তার ভালোবাসার মানুষকে শান্তি দিতে। অথচ সে জানলো না তার ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করে সারা ঘর হাঁটাহাঁটি করছে উদ্ভ্রান্তের মতো। অথচ তার চোখে রাজ্যের ঘুম। আপনি আমার সাথে কথা বলেন না কেন? পার্থিব শ্রুতির দিকে তাকালো, তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিল। হাসি দিয়ে এসে শ্রুতিকে গুরুত্বও দিল না, অবহেলাও করল না। পরিস্থিতিটাকে হাতের মধ্যে রাখলো, আন্তরিক কণ্ঠে বলল, কি যায় আসে শ্রুতি, কথা না হয় নাই বললাম, জীবন তো থেমে নেই, চলেই যাচ্ছে তাই না? শ্রুতি হতবাক হয়ে চেয়ে রইল। এত কঠিন কথা? শ্রুতি তার কাঠির মতো 2 হাত দিয়ে পার্থিবের বাহু ধরল, ধরে নিজের দিকে টানলো। পার্থিব কাগজ থেকে মুখ তুলল শ্রুতির দিকে। শ্রুতি শান্ত কণ্ঠে বলল, রাগ করলে বলে দিতে হয় যাতে অপর মানুষটা রাগ ভাঙাতে পারে। পার্থিব তাকিয়ে রইল শ্রুতির দিকে, নম্র কণ্ঠে বলল, রাগ না করলে বলবো কেন? আপনি রাগ করেছেন, আমাকে বোকা ভাবেন? আপনি চালাক। শ্রুতি থম মেরে রইল, কিছু বলল না। পার্থিব শ্রুতিকে হাত ধরে উঠালো, বলল, রাত অনেক হয়েছে, চলেন ম্যাডাম, ঘুমাতে যাই। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। শ্রুতিকে বিছানায় শুয়ে পড়তে বলে সে চলে গেল বাথরুমে। শ্রুতি মুখ লটকে দাঁড়িয়ে রইল। শ্রুতি ঠিক জানে পার্থিব যে তাকে অবহেলা করলো। কথা যাতে না বাড়াতে হয় তাই হাত ধরে এনে শুয়ে পড়তে বলল। ও কি বাচ্চা? সারাদিন কাজ করে আবার রাতে এসে ভাব দেখায়। কিসের এত কাজ তার? কি হবে এত কাজ করে? কই আগে তো এত কাজ ছিল না। শ্রুতি নাক ফুলিয়ে শুয়ে পড়ল। মনে মনে নিজেকে দুটো চড় মারল পার্থিবকে ভালোবাসার জন্য। মানুষের জীবনে কখনো আফসোস শেষ হয় না। জীবনের এক এক পর্যায়ে থাকে এক এক প্রকারের আফসোস। যেমন মাহাতিরের বর্তমানে আফসোস হলো সে কেন চাকরি করে। সে যদি ব্যবসা করত তবে নিজের মতো চলতে পারত। গাধার মতো প্রতিদিন সকালে উঠে এখানে দৌড়াতে হতো না। চাকরি মানুষ করে না, মানুষ করে না, জানোয়ার করে। আর জানোয়ার হলো মাহাতির। আনাস তো বলেছিলই, কেন জানি বলেছিল, ও হ্যাঁ, বিভার প্রতি করা মাহাতিরের আচরণের জন্য বলেছিল। মাহাতির থমকে গেল। আবার বিভা? মাহাতির বিভার কথা মোটেও ভাববে না, না মানে না। সে ফোন বের করে স্ক্রলিং শুরু করলো। সামনে যা আসছে কিছুই সে গ্রাহ্য করছে না, আঙুলের সাহায্যে উপরে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ একটা পোস্টের চোখ আটকে গেল। মাহাতির পড়তে শুরু করলো, কখনো নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না। নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর আর কিছুই নেই। যেদিন থেকে আমার স্ত্রী আমার সাথে রাগ করলো না, চিৎকার করলো না, অভিমান করলো না, সেদিনে আমি বুঝে গেলাম আমি আমার স্ত্রীর মন থেকে উঠে গেছি। আমি তাকে হারিয়ে ফেলেছি, সে আর আমার নেই। মাহাতির কিছুক্ষণ বুড়ো কুচকে চেয়ে রইল পোস্টের দিকে। কি আজে বাজে লেখা এই পোস্টে। রাগ না করলে, চিৎকার না করলে, অভিমান না করলে মন থেকে উঠা হয়ে যায়। এর মানে বিভা তাকে মন থেকে উঠিয়ে দিয়েছে। মাহাতির ভুরু জোড়া আরো কুচকে গেল, মুখ দিয়ে গালি বের হলো। বাল আমার। সে পোস্টের নিচে মন্তব্য লিখতে শুরু করলো, এমন আলতু ফালতু কথা কই পান? বউরা চুপ থাকতে পারে না? চুপ থাকা মানেই দূরে যাওয়া না। আমার বউ জন্মগত শান্ত। নেক্সট টাইম আজে বাজে কথা বললে রিপোর্ট মেরে পেজ উড়িয়ে দেব। যত সব ফাউল কথাবার্তা। মাহাতিরকে দিয়ে এমন বাচ্চামো আশা করা যায় না, অথচ সে করে ফেললো।
রাগের মাথাতেই এমন ধরনের বাচ্চামো তার দ্বারা হয়ে গেল। মাহাতির বিরক্তিতে ফোন পেলে টাইপিং করতে শুরু করলো। আজে বাজে কথা শোনার থেকে কাজ করা ভালো। মাহাতির বাড়ি ফিরল একাকার সমান ক্লান্তি নিয়ে। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। দরজা খুলল আম্মা। মাহাতির আম্মাকে দেখে চোখে হাসলো। ঘরে ঢুকে দেখতে পেল খাটে বিভা বসা, কাজ করছে, জামা কাপড় ভাঁজ করছে। দেখতে কি ভালো লাগছে। চুলগুলো এলোমেলো, শ্যাম্পু করেছে, নয়তো এত ছাড়িয়ে আছে কেন? বিভা চোখ তুলে তাকিয়ে নামিয়ে ফেলল। মাহাতির সরাসরি বাথরুমে ঢুকে গেল। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। মাহাতির বের হয়ে দেখলো ঘরে বিভা নেই। হাত ছেড়ে গামছা দিয়ে গলা মুছতে মুছতে আলমারির দিকে গেল। টি শার্ট পরা উচিত। আলমারির দরজা খুলে হঠাৎ কপালে ভাঁজ পড়ল। বিছানায় তাকালো, না বিছানার কোথাও নেই। তাহলে মাহাতির আলমারির আরেক দরজা খুলল। জামা কাপড় কোথায়? তার জামা কাপড় তো ঠিকই আছে। বিভার কোনো জামা কাপড় নেই কেন? একটু আগেই না ভাঁজ করছিল। ভাঁজ করে রাখলো কই? মাহাতিরের মনে পড়লো নিজের কীর্তিকলাপ। অনুশোচনায় বন্ধ হয়ে গেল চোখ। বিভা তার মানে আলমারিতে কাপড় রাখে না। ঠিকই তো, তার ওই ব্যবহারের পর রাখা যায়? মাহাতিরের আজ মনে হলো এত দুর্ব্যবহার সে না করলেও পারত। বিভা ফোনের আওয়াজে ঘরে ঢুকে দেখলো মাহাতিরের ফোন বাজছে। আশেপাশে কোথাও মাহাতির নেই। গেল কোথায়? আকাশ কুসুম ভাবতে ভাবতে এগিয়ে গেল ফোনের দিকে। অপরিচিত নাম্বার, ধরবে? জরুরি হতে পারে। বিভা ধরে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাহাব আছে? বিভা বিমূঢ় হয়েতে দাঁড়িয়ে রইল। মাহাব? ন্যানো সেকেন্ডের মধ্যেই মাথায় খেললো মাহাব তো মাহাতিরের আরেক নাম। মাহাতিরের ভালো নাম মোহাম্মদ মাহাব ইসলাম। বিভা দ্বিধান্বিত কণ্ঠে বলল, আমি মাহাব নই। জি, আপনি কি ওনার বাড়ির লোক বলছেন? আচ্ছা শুনুন, কালকে অজ্ঞাত কারণে অফিস বন্ধ থাকবে। অফিসের গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে, তাও সবাইকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি। আপনি মিস্টার মাহাবকে জানিয়ে দিবেন, কেমন? আচ্ছা, জানাবো। ফোন কেটে দিল। বিভা পেছনে ঘুরে দেখলো মাহাতির দাঁড়ানো, শান্ত নির্মল মুখ। মাহাতির চুপচাপ এগিয়ে এলো। বিভা একবার নিজের হাতের ফোনের দিকে তাকালো, আবার মাহাতিরের দিকে। রাগ করবে না বলে ফোন ধরেছে বলে? বিভা ইতস্তত করে বলতে লাগলো, আপনি ছিলেন না তাই। মাহাতির শান্ত মুখে বুড়ো উঁচু করে প্রশ্ন ছুড়ল, আমি কি কিছু বলেছি তোমায়? বিভা উত্তর দিল না। মাহাতির নিচ থেকেই বলল, কে ছিল? কি বলল? আপনার অফিস কাল বন্ধ, তাই বলছিল। কথাটা বলেই বিভা চলে যেতে নিল। মাহাতির ডাকলো, বিভা? বিভা তাকালো। দৃষ্টির অর্থ কি জন্য ডাকলেন? মাহাতির এবারও ব্যর্থ হলো, বলল, কিছু না, যাও। বিভা চলে গেল। মাহাতিরের মনে হলো সে এমন না হলেও পারত। মনের কথা ঠাস ঠাস বলে দেওয়ার মতো স্বভাব হলেও পারত। কিভাবে প্রকাশ করবে সে? মাহাতির বারান্দায় চলে গেল। আজ বেশ অনেকদিন বাদে সিগারেট ধরালো। রাত 9:30, খাওয়ার সময়। বিভা ঘরে ঢুকলো মাহাতিরকে ডাকার জন্য। ঘরে ঢুকে তাকে কোথাও না পেয়ে বারান্দায় চলে এলো। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে। বিভার মাথায় হঠাৎ তখনের কথা মনে পড়ল, সাথে মাহাতিরের আগের বলা কিছু কথা। অভিমান, কষ্ট, রাগ সব একসাথে জড়ো হলো। বুকের ভেতর থাকা 100 মুঠো গভীর অভিমান থেকে ডেকে উঠল। মাহাব। সাড়া এলো না। বিভা আবারও ডাকলো, মাহাব। অলস সময় কাজ না পেয়ে নিচের দোকানপাট, মানুষের চলাচল ভীষণ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মাহাতির। সব ধ্যান জ্ঞান দিয়ে দেখছিল সে। হঠাৎ বিভার জোরালো আওয়াজে বিভার দিকে ফিরল মাহাতির। গম্ভীর মুখে বলল, কিছু বলবে? কখন থেকে ডাকছে আপনাকে? ডাকছো আমাকে? কখন ডাকলে? একটু আগেই ডেকেছি। মাহাতির শান্ত মুখে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের ডাক তার অবচেতন মন শুনেছে। তার মনে হয়েছে বিভা ফোনে অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু তাকে ডেকেছে। কি বলে যেন ডাকলো? মাহাতিরের খেয়ালে এলো, হ্যাঁ, বিভা মাহাব মাহাব করছিল। মাহাতির ভুরু কুচকে বলল, তুমি আমাকে মাহাব কেন বলছো? এমনি। কেমন শোনাচ্ছে? কেমন শোনাচ্ছে মানে? হঠাৎ এইভাবে বলছো কেন? বিভা হাসলো, বলল, বললাম কি হয়েছে তাতে? এই নামে আমাকে কেউ ডাকে না বিভা। আমার চেনা পরিচিত মানুষজন সবাই আমাকে মাহাথির বলে ডাকে। তুমি, আম্মা, আব্বা, আনাস, সবাই। শ্রুতি, পার্থিব ও আমাকে মাহাথির নামে চেনে। জাস্ট স্কুল, কলেজ, অফিসিয়ালি কাজে আমার ওই নাম ব্যবহার করা হয়। পাগলামি করছেন আপনি। দুটা নামই তো আপনারই, তাই না? একে ডাকলেই হলো। খেতে আসুন,
খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। বিভা ঘুরল, মাহাতিরের ডাকে আবারও থামতে হলো। মাহাতির বলল, এখন তুমি আর আমাকে অফিসের জন্য খাবার দাও না কেন? আম্মা কেন দেয়? আবার বাচ্চাদের মতো প্রশ্ন করলেন। আমি ব্যস্ত থাকি তাই আম্মা দেয়। খাবার দাওয়া নিয়ে কথা, কিন্তু সেটা কথা নয়। মাহাতির নির্বাক, বিমর্ষ মুখে তার বউয়ের বলে যাওয়া কথা শুনল। কষ্টের সাথে সাথে রাগ হলো। এতদিন ভালোবেসেছে, আর এখন যখন সে ভালোবাসা শুরু করলো তখন সে সব শোধ একসাথে তুলছে। শ্রুতিকে নিজের অফিসে দেখে চমকে গেল পার্থিব। তার কাছে মনে হলো দিনের বেলায় চাঁদ উঠেছে। আপনি এখানে? আসতে পারি না? কেন নয়, অবশ্যই পারেন, বসুন। ফর্মালিটির প্রয়োজন নেই। আমার হাজব্যান্ডের কেবিনে এসেছি, যা ইচ্ছে করতে পারি। পারি না? পার্থিব হেসে ফেলল। পারেন। শ্রুতির মুখে হাসি নেই। সব কথা সে বলেছে ধমকে ধমকে, তার স্বভাবে। হঠাৎ কাজ বেড়ে গেল মনে হচ্ছে। হঠাৎ না, আপনি বাড়িয়েছেন। যেই প্রজেক্টটা নষ্ট করেছেন তার মাসুল দিচ্ছি। শ্রুতি নরম হয়ে গেল। কি সুন্দর তাকে বলে দিল, একটুও রাগ করলো না। শ্রুতি পার্থিবের জায়গায় নিজেকে বসাতে চাইল। সে যদি পার্থিবের জায়গায় থাকতো তাহলে কি হতো? শ্রুতি কল্পনা করে যা পেল তা হলো সে পার্থিবকে এক ধাক্কা দিয়ে অফিস থেকে বের করত, সাথে আরো বলতো, আমার কাজ আমি করছি, আপনার তাতে কি? আমার কাজ বাড়ুক কমুক, আর তাতে আপনার তো মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ঠিক এমন ব্যবহারটাই করত। সে এত উগ্র কেন? শ্রুতির মন খারাপ হয়ে কান্না পেল। নরম কণ্ঠে বলল, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আবার সেম প্রশ্ন। কথা কই বলছি না, এতক্ষণ কি ভূতে কথা বলেছে? সত্যি সত্যি বলুন পার্থিব, মজা করবেন না। আমি সিরিয়াস, বলুন কেন কথা বলেন না? এইসব বলতে এসেছেন? টিফিন নিয়ে এসেছি। টিফিন বক্স তো দেখলাম না। কাল নিয়ে আসবো, আজকে আনতে ভুলে গেছি। আজ আমার প্রশ্নের উত্তর দিন। শ্রুতির এমন কথায় পার্থিব হেসে ফেলল। এরপর হঠাৎ করেই সিরিয়াস ভাব নিয়ে ফেলল মুখে। শান্ত স্বরে বলল, আমি কথা বললে আপনার অস্বস্তি হয়, আপনি কষ্ট পান, তাই বলি না শ্রুতি। আপনাকে টাইম দিচ্ছি। বলেছিলাম না জোর করব না, করছি না। আপনি আপনার মতো করেই ভালো থাকুন। আমি শুধু আপনাকে ভালো রাখার চেষ্টা করছি। আমার স্ত্রীকে খুশি করতে চাইছি। শ্রুতি কিছু বলতে পারল না। এত কিছুর পরেও এই কথা? মানুষটা কি অসম্ভব ধরনের ভালো নয় কি? শ্রুতি দৃষ্টি পর্যবেক্ষণ করে পার্থিব বলল, আর কিছু? শ্রুতি নাবোধক মাথা নাড়ালো। পার্থিব কানে টেলিফোন তুলে আদেশ করল, আমার কেবিনে 2টো আইসক্রিম, 2টো চিকেন বার্গার পাঠিয়ে দিন। পার্থিব শ্রুতির দিকে তাকালো, বলল, লাঞ্চে কেউ এসব খায়? খায় না। তবুও বললাম, কারণ আমার মহারানীর এইসবই পছন্দ। অফিসে আসার কারণে একদিন তাকে ছাড় দেয়াই যায়। পার্থিবের কথা শুনে শ্রুতির ইচ্ছে করলো চেয়ার ছেড়ে উঠে পার্থিবের কপালের ঠিক মধ্যখানে চুমু খেতে। খেলে পার্থিবের প্রতিক্রিয়া কেমন হবে শ্রুতি ভেবেই মুখ নামিয়ে ফেলল। প্রতিদিন সকাল সকাল উঠে আজ বেশ বেলা করে ঘুম ছাড়লো মাহাতের। হাত মুখ ধুয়ে বাহিরে বেরিয়ে দেখলো টেবিলে কেউ নেই। বুঝলো মা বাবা ঘরে, হামিমও বিছানায় শুয়ে শুয়ে নিজের মতো সময় পার করছে। বিভা তাহলে কোথায়? অমনি দরজা খুলে ভিতরে ঢুকলো বিভা। হাতে বড় বড় ব্যাগ। মাহাতির ব্যাগ দেখে শুধালো, কই গিয়েছিলে তুমি? এই যে পাইকারি মূল্যে এগুলো কিনেছিলাম অনলাইন থেকে, আজকে ডেলিভারি দিল, নিচে আনতে গেছিলাম। মাহাতিরের কি মনে হলো কে জানে। সে বলল, এত কষ্ট করার প্রয়োজন নেই, তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো, এখন তো আমি আছি। বিভা চোখে চোখ রাখলো। কত সহজেই কথাটা বলে দিল মাহাতির। সত্যি কি সে আছে? বিভা মাহাতিরের বলা কথা গ্রহণও করলো না, বর্জনও করলো না, বলল, প্রয়োজন পড়লে কিংবা বেশি কষ্ট মনে হলে ছেড়ে দিব। মাহাতির নীরব সম্মতি দিল। বিভা ব্যাক সাইড করে রেখে বলল, বসুন, নাস্তা দিচ্ছি। মাহাতির গিয়ে টেবিলে বসলো। বিভা হাত দিয়ে প্লেটে খাবার দিল। খাবার সে এক প্লেটেই বাড়লো। মাহাতির তা দেখে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আজ অনেক সকালে উঠেছিলাম, ক্ষুধা পেলেও খেয়ে নিলাম। আজ সবার আগে আমি খেয়েছি। ভালো করেছো। আগে বিভা মাহাতিরের জন্য অপেক্ষা করত, আজ করলো না। অভিমান থেকে নাকি সত্যিই ক্ষুধা পেয়েছিল। যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে ভালো করেছে খেয়ে, আর যদি অভিমান থেকে হয়ে থাকে তাহলে ওর খবরই আছে। মাহাতিরের খাওয়া শেষে হাত দিয়ে পানি খেতে টেবিলে বসলো। এর মাঝেই কফি দেওয়া হলো। মাহাতির ডাকলো বিভাকে,
খাবার কখন না কখন খেয়েছো, আমার সাথে কফি খাও। বিভা মাহাতিরের ব্যবহার হজম করতে পারছে না, কষ্ট হচ্ছে। এই লোকের হয়েছেটা কি? কথা তো গম্ভীর মুখেই বলছে, তবুও কথার সুরে ভিন্নতা। বিভা বলল, খাবো না মাহাব, খেলে বানিয়ে নেব, সমস্যা নেই। মাহাতিরের মনে হলো তার পুরো সকালবেলার ওপর কেউ নিমপাতার রস ছুঁড়ে মেরে সকালবেলাটাকে তিক্ত করে ফেললো। মাহাব আবারও? এখনো কি এই নামেই ডাকবে নাকি? মাহাতির বলেছিল মাহাতির নামে তার কাছের মানুষটাকে সে যেন না ডাকে। সেই কথাকে কেন্দ্র করেই বুঝি এমন করছে, নিজেকে দূরের মানুষ বানাতে চাইছে, সাথে মাহাতিরকে কষ্ট দিতে চাও তো আছে। আর কি বলল? খেতে মন চাইলে বানিয়ে খাবে। কেন? ওর কফি অর্ধেক খেলে কি হতো? ও কি সত্যি সত্যি মাহাতিরকে মন থেকে উঠিয়ে ফেললো? ওর মনের কোনো জায়গায় কি মাহাতিরের ছায়াও এখন অবশিষ্ট নেই? মাহাতির বিরস মুখে কফির দিকে চেয়ে রইল, উদ্দেশ্য কফি ফেলে দিয়ে আসবে। মিনিট 7 পর সে পুরো কফি ঢকঢক করে গিলল। ইস, ঠান্ডা শরবত। শ্রুতি, এইসব আমি কি শুনছি? আপনি নাকি দুপুরে খাননি, কিন্তু কেন? শ্রুতি ঘুরল না, সে উল্টো ঘুরে আছে। পার্থিব শ্রুতির এক বাহু ধরে নিচের দিকে ফিরালো। পার্থিব হতবাক হয়ে গেল শ্রুতির অশ্রুভরা চোখ দেখে। শ্রুতি ঘুরে পার্থিবের দিকে তাকাতেই টপ টপ করে ঝরল চোখের বৃষ্টি। পার্থিব বিচলিত হয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব শ্রুতিকে টেনে নিজের কাছে আনলো। শ্রুতির মুখ থেকে কিছুই বের হচ্ছে না। পার্থিব শ্রুতিকে এক হাতে জড়িয়ে বলল, শ্রুতি, কি হয়েছে আমাকে বলুন প্লিজ। এইভাবে কাঁদলে আমি কি করে বুঝবো? আচম্বিত শ্রুতি পার্থিবকে জড়িয়ে ধরল শরীরের সব শক্তি দিয়ে। পার্থিব কাণ্ডজ্ঞানহীন হয়ে গেল, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, মুখ দিয়ে কিছুই বের হলো না। শ্রুতি হেসকি তুলে কাঁদতে কাঁদতে ধমক দিল, আপনি আমার সাথে আগের মতো হয়ে যান প্লিজ, আমার ভালো লাগে না এমন। আপনি আগে একটু কাজ করতেন না, বাড়িতে ফিরে আমার সাথে কথা বলতেন, অথচ এখন আমি কেউই না আপনার কাছে। কেন এত কিসের কাজ আপনার? আমি তো জানতাম না ওই ফাইলে আপনাদের দরকারি কাগজ ছিল, জানলে ছিঁড়তামও না, ভুল করে ফেলেছি, তাও মানছেন না, আমাকে ক্ষমা করছেন না। অথচ বিয়ের পরে বড় বড় কথা বলেছিলেন যে ছোট মানুষদের ভুল ক্ষমা করতে হয়। বিয়ে মানে আত্মার সম্পর্ক, ঘোড়ার ডিমের সম্পর্ক। আপনি আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করছেন না। আত্মা তো দূরের বিষয়, আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। আমি ঠিকই ভাবি, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। ধমকে ধমকে কাঁদতে কাঁদতে নিজের কথা শেষ করলো শ্রুতি। পার্থিব চুপ করে রইল, হাঁপ ছাড়ল। মেয়েটা এত অবুঝ, অথচ ভাব এমন করে যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে চতুর সে। পার্থিব নিজেও তার বউকে জড়িয়ে ধরল, শান্ত কণ্ঠে বলল, কান্না থামান শ্রুতি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছিলাম আপনি সম্পর্কে এগিয়ে আসুন। একার জোরে কখনো সম্পর্ক টিকে না, সম্পর্কে দুই জনের চেষ্টা, যত্ন, তাগিদ থাকতে হয়। আমি যা চেয়েছিলাম আমি পেয়ে গেছি শ্রুতি। এই যে আপনি এক পা এগুলেন, এবার আমি 100 পা দৌড়ে যাব আপনার কাছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি আপনার উপর রাগ করিনি। পার্থিব তার শ্রুতির ওপর রাগ করতেই পারে না। শ্রুতি ফেল ফেল করে চেয়ে রইল মুখ উঠিয়ে। আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি আপনাকে ভালোবেসেছি, আগেও বাসতাম, এখনো বাসছি, ভবিষ্যতেও বাসবো। আর রাগ করবেন না, কাজে নাটক করবেন না তো? সরল প্রশ্ন। পার্থিব অনেকদিন পর প্রাণ খুলে হেসে দিল। শ্রুতিকে এক হাতে জড়িয়ে এনে এক আঙুল দিয়ে নাকের মাথা ধরে নাড়িয়ে দিল আর বলল, আমার বোকা বউ, আমি কাজের অভিনয় করিনি, সত্যি আমি ব্যস্ত ছিলাম, ওই দিন বললাম না। শ্রুতি মাথা নিচু করে ফেলল, শুধু শুধু কত চিন্তা করছিল সে। পার্থিব শ্রুতিকে শক্ত করে জড়িয়ে ধরতে শ্রুতি ছটফটিয়ে উঠল। আমি শ্বাস নিতে পারছি না তো, আসতে ধরুন। এটা আপনার শাস্তি, এতদিন ধরে আমার সাথে তিরিং মিরিং করার শাস্তি। এবার শ্বাস আটকে বসে থাকুন। হাসিনা ছাদে এসেছে কাপড় শুকা দিতে। সে লক্ষ্য করলো তার পিছু পিছু মাহাতির এসেছে। মাহাতিরকে অসময়ে ছাদে দেখে বলল, তুমি এইখানে কেন আব্বা, কিছু লাগবো? আপনার সাথে আলাদা কথা বলতে যাচ্ছিলাম আম্মা। কি কথা? আম্মা, আপনি বিভাকে বলেন ভালো হতে। এইসব কি কও তুমি? বিভাগে খারাপ নাকি? নিজের ছেলের এমন কথায় আশ্চর্য হয়ে উঠলেন হাসিনা। ও আমার সাথে ভালোভাবে কথা বলে না। ভালো তো, তুমিও বলো না, অয়ও বলে না, সদবোধ।
আমি বলি আম্মা, আমি ওর সাথে কথা বলতে চাই। ও আমাকে এড়িয়ে গেলে কিভাবে বলবো? এড়াই যাওয়ার মতন কাজ করলে তোমারে মাথায় তুইলা নাচবো নাকি? মাহাতির রেগে উঠল। কি শুরু করেছে সবাই তার সাথে? আমার এইসব মোটেও ভালো লাগছে না। তো আমি কি করব? আপনি ওকে বলবেন আমি আগের মতো নেই, আমি ওকে ওর সাথে স্বাভাবিক হতে যাচ্ছি। হাসিনার কাজ শেষ। সে মাহাতিরের দিকে তাকালো, মনে মনে হাসলো। আগেও মাহাতিরের কিছু লাগলে সে এইভাবে পিছু পিছু ঘুরতো। আজও এসেছে। দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলেটা নিজের প্রিয় জিনিসের অভাব গাল ফুলিয়ে আছে। সে বালতি নিয়ে মাহাতিরের দিকে এগিয়ে এলো, বলল, শুনো বাজান, অনেক দোষ তুমি করছো, সেই শাস্তিও তোমার প্রাপ্য। আর কেমন পোলা তুমি, বউয়ের মান ভাঙাইতে মায়ের কাছে আসছো? যেই কথাগুলো আমারে বললা সেইগুলা বউরে বলো, যাও। হাসিনা হাত ছেড়ে আবারও বলল, কম অন্যায় করো নাই, নিজের চোখেই তো দেখছি। আমি না থাকতে আরো কত করছো আল্লাহ মালুম। ওই দিন বললাম বউডার হাত কাটছে, ফিরাও চাইলা না। উচিত ছিল না নিজের বউরে খাওয়াই দেওয়ার? বলো, উচিত ছিল কিনা? মাহাতির উত্তর দিতে পারল না। কপালে অসত্যের ভাঁজ ফেলল। এত এত দোষ করেছে যে নিজের চোখেই চোখ মেলাতে পারছে না। কি হবে তার, কি হবে তার সম্পর্কের? এর পরিণাম কি? বিকেল বেলা মাহাতির বাইরে গেছিল একটু। ঘরে ফিরে দেখলো সবাই যার যার কাজে ব্যস্ত আছে। মাহাতির নিজের ঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে বের হতেই চোখ পড়ল বিছানায়। বিছানায় ভাঁজ করা কাপড়ে দুটো স্তূপ। একটা স্তূপে মাহাতিরের কাপড় ভাঁজ করা, অন্যটায় বিভার কাপড়। মক্ষম সুযোগ। মাহাতির কাপড়গুলো তুলে নিজে আলমারিতে রাখলো। মাহাতিরের ভাঁজ করা পাঞ্জাবিগুলোর উপর সুন্দর করে বিভার জামাগুলো রেখে দিল। আপাতত এগুলো থাক, পরে অন্যান্য কাপড়ও ঢুকিয়ে রাখবে। মাহাতিরের মনে হলো এখন আলমারিটা দেখতে সুন্দর লাগছে। আলমারিটাকে বিবাহিত মনে হচ্ছে। বিবাহিত মাহাতিরের বিবাহিত আলমারি। মাহাতির মুখে সরু হাসির সাথে আলমারির দরজা বন্ধ করে ফেলল। মাহাব, উঠুন। এই 7:20 বাজে। খাবেন কখন? গোসল করবেন কখন? আর অফিসেই বা যাবেন কখন? 8টায় না অফিস? এই মাহাব, মাহাব। বিভা বুড়ো কুচকিয়ে তাকিয়ে রইল। 7টা থেকে ডাকছে। এবার হাত ধরে টানতে লাগলো, উদ্দেশ্য উঠিয়ে বসানো। মাহাতিরের ঘুম হালকা হতেই সে বিভার হাতের স্পর্শ বুঝলো। উল্টো সে টান দিল বিভাকে। বিভা এমনটা আশা করেনি, তাই নিজের উপর নিজের আয়ত্ত রাখতে পারল না, পড়ে গেল মাহাতিরের উপর। মুখ গিয়ে ঠেকলো মাহাতিরের কাঁধে। চুল বাঁধা থাকায় অতিরিক্ত ঝামেলা হলো না। ঘটনায় আকস্মিকতায় বিভা হতভম্ব। অন্যদিকে সকাল সকাল মাহাতিরের মুখে হাসি ফুটল। এক হাত বিভার পিঠে, অন্য হাতে জড়িয়ে ধরতে যাবে অমনি বিভা কর্কশ কণ্ঠ কানে এলো। মাহাতির, 7:26 বাজে। 8টায় আপনার অফিস, ভুলে গেছেন নাকি? লেট হলে যে কি ফাটে। মাহাতির চমকে বিভার দিকে চাইল। বিভা নিজেকে সামলে উঠে পড়তে মাহাতির ঘড়ির দিকে তাকিয়ে এক লাফে উঠে পড়ল। সেদিকে বুড়ো কুচকে তাকিয়ে স্থান ত্যাগ করলো বিভা। বাথরুম থেকে তাড়াহুড়োয় বেরিয়ে হাতের কাছে সব পেয়ে মনটা খুশি হলো। মোজা পরতে গিয়ে দেখলো মোজাটা অনেকদিন ধরে পরা হয় না, নষ্ট হয়ে গেছে। আলমারি খুললো নতুন মোজা বের করার আশায়। কাঙ্ক্ষিত জিনিস নিয়ে দরজা আটকানোর সময় চোখ আটকালো ওপরে। বিভার জামা নেই, কোথাও নেই আলমারির। মুহূর্তের মধ্যে সুন্দর মেজাজে ছাই পড়ে গেল। রাগে দুঃখে দরজা আটকে ফেললো। এত রাগ, এত অভিমান। মাহাতির নিজের হাতে রাখলো জামাগুলো, তাও সরিয়ে ফেললো। নিজের বদরাগের কারণে দুপুরে খাবারও নিল না মাহাতির। বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। হামিম কোথায় আম্মা? বিভার ঘরে। এক ঘরে থাকতে ওর ভালো লাগতেছিল না, তাই ওই ঘর দিয়ে আসছি। আব্বার কি অবস্থা? শরীর ঠিক আছে? হ বাবা, আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে দেখা করে আসবো নি। হাসিনা মাহাতিরের প্রশ্নে উত্তর দিল। মাহাতির ঘরে ঢুকে দেখলো দুই ভাই বোন বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। মাহাতির এগিয়ে গেল, হাতে তার ফোমের পুতুল। হামিম বসে থাকতে চায় না, নড়চড় করে উঠে পড়তে চায়, অথচ তাকে বসে বসে শুয়ে শুয়ে খেলতে হবে যা খেলার। তাই মাহাতির নিত্য নতুন খেলনা এনে হামিমকে মজা দেওয়ার চেষ্টা করে, এতে যদি বাচ্চাটা বসে থাকে। সেদিন পার্থিব কতগুলো নিয়ে এলো, তাও বাচ্চাটার নড়চড় থামে না। মাহাতির নিজের হাতের খেলনা বাড়িয়ে দিল হামিমের দিকে। হামিম লক্ষ্য করেই চোখ বড় বড় করে ফেলল। ফেন্টের বাচ্চা, ওয়াও, অনেক সুন্দর। ছো মেরে খেলনাটা নিয়ে নিল হামিম। মাহাতির ঠোঁটে হাসি ফুটল শুরুভাবে।
বিভার দিকে চোখ নিতেই নজর এলো মলিন মুখ। তা দেখে বিভার মুখের মতোই মলিন হয়ে গেল মাহাতিরের দৃষ্টি। বিভা এতক্ষণ যাবৎ দেখছিল হামিমের হাসি মুখ, কি উচ্ছ্বাস মুখে। নিজের অসুস্থ শরীরে কাছের মানুষের হাসি খুশি মুখ দেখতেও ভালো লাগে। তার শরীরটা বেশ ভালো নেই, দিন দুনিয়া কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। প্রেশারের সমস্যা কিনা কে জানে। আজকে সকাল থেকে শরীরটা বেশ দুর্বল। বিভার চোখ পড়ল খেলনার উপর, ছোটখাটো একটা হাতির বাচ্চা, মুখটা সুন্দর, কিউট বলা যায়। বিভা মনে মনে বলল, নিজে একটা হাতি এনেছো, হাতি, হাতির পছন্দ হাতি। বিভা মনে মনে অনেক হাসলো, তবে তার ছিটেফোঁটাও প্রকাশ করলো না। অন্যদিকে চিন্তা মাথায় আসতে উঠে দাঁড়ালো, বলল, এতদিন আমি ছিলাম, এখন আমার ভাই এসে জুটেছে, আপনার অনেক টাকা গেল, আমি তার জন্য দুঃখিত। আমি এমনিতেও আমি মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছিলামই, সেগুলো আপনি নিলে খুশি হব। মাহাতিরের মনে হলো তার মাথার নরম অংশে কেউ সজোরে আঘাত করলো। চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো মাহাতির। রাগকে আয়ত্তে এনে বলল, বাজে বকো না বিভা, তোমার আমার পরিবারের জন্য আমি খরচ করব না করব সেটা তোমার থেকে শুনবো না আমি। টাকা বেশি হলে উড়িয়ে দাও, আমাকে টাকা দেখিও না। বিভা উত্তর দিল না। হামিমের দিকে ফিরলে হাতের কবজিতে টান পড়ল। মাহাতির রাগ যন্ত্রণা সামলাতে না পেরে বলল, সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করো কেন এভাবে? কথা বললে উত্তর দাও না, আমি কিছু বললে করো না। কি হয়েছে? আমার ভালো লাগে না মাহাব। কি ভালো লাগে না? আর কি মাহাব? আমি মাহাতির বলো। বিভা যেন মাহাতিরের পুরো কথা শুনলই না। সে নিজের মতো উত্তর দিল, আপনার সাথে কথা বলতে ভালো লাগে না, মন টানে না, তাই বলি না। এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? এমন রাগ করছেন কেন? মাহাতির ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার শ্বাসের শব্দ শুনে মনে হচ্ছে এক্ষুনি কাউকে ছোবল মারবে। মাহাতির এগিয়ে বিভার দুবাহু ধরল, টেনে আনলো নিজের কাছে। প্রতিশোধ নিচ্ছ তাই না? আমি খারাপ ব্যবহার করেছি এতদিন যাবৎ, তার প্রতিশোধ নিচ্ছ? না, প্রতিশোধ আমার স্বভাবে নেই, তা আপনি খুব ভালো করেই জানেন। কেন করছো এমন বিভা? শাস্তি তো দিচ্ছ। আমি গত 8 মাস ধরে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি বুঝি 8 মাস ধরে আমাকে শাস্তি দিবে? কথা বলবে না, রাগ দেখাবে? মাহাতিরের কণ্ঠটা করুণ শোনালো। বিভা অবাক হয়ে দেখলো তার স্বামীকে। এটা সত্যিই তার গম্ভীর স্বামী? ঠোঁট বেঁকিয়ে হাসলো বিভা। আপনি এখনো মানসিকভাবে ভীষণ ছোট মাহাতির। আপনি আমাকে 8 মাস কষ্ট দিয়েছেন বলে আমিও দিব, এটা নিতান্তই হাস্যকর কথা। আচ্ছা, আপনি না কোচিংয়ে ম্যাথের টিচার, তাই বুঝি সম্পর্কে ম্যাথ ঢোকাতে চাইছেন? 8 মাস যোগ বিয়োগ করে হিসাব লিখতে চাচ্ছেন? অঙ্ক দিয়ে সম্পর্ক হয় না, সম্পর্কে লাগে মায়া, যত্ন, ভালোবাসা, যার একটু আমাদের মধ্যে নেই। মাহাতির বিভার এমন কথায়, এমন ব্যবহারে আশ্চর্যের সর্বোচ্চ উচ্চতায় উঠে গেল। বিভার এমন ব্যবহার তার হজম হলো না। তার আশাগুলো যেন ভেঙে গুড়িয়ে গেল। সে নিজ থেকে কথা বলে এমন ব্যবহার পেল। হাতে ফোন ছিল তার। রাগ নিয়ন্ত্রণে আনতে না পেরে নিজের ফোন ছুঁড়ে মারলো দেওয়ালে। এরপর হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ছিটকে উঠল হামিম। তাকিতুকি করতে লাগলো, বুঝতে যে কিসের শব্দ। বিভা এগিয়ে গিয়ে বলল, কিচ্ছু হয়নি ভাই, তুমি খেলো, এই দেখো কি সুন্দর হাতি। বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে শ্রুতি। দেখার মতো তেমন কিছুই নেই। নিচে বাগান, বড় বড় গাছ, এছাড়া তেমন কিছু নেই। ছাদে গেলে অবশ্য দেখা যায় দূরের রাস্তাঘাট, তবে ইচ্ছা করছে না। এখন ছাদে যাওয়ার মানে হয় না। তরতর করে ঘামতে লাগলো শ্রুতি। আজ সে একটা ভয়ঙ্কর কাজ করবে বলে ঠিক করেছে। কাজটার কথা ভাবতেই ভয় হচ্ছে, তবে কাজটা তার করতেই হবে। ভয় পেলে চলবে না, তাকে স্বাভাবিক হতে হবে। সেদিনের পর থেকে পার্থিব আর তার সম্পর্ক স্বাভাবিক, সহজ, সুন্দর হয়ে গেছে। সে ভার্সিটি যায়, পার্থিব নামিয়ে দিয়ে আসে। আসার সময় বাড়ি থেকে পাঠানো গাড়িতে চলে আসে। কখনো কখনো পার্থিব তাকে চমকে দিতেই হাজির হয় ভার্সিটি। শ্রুতির মাঝে মধ্যে মনে হয় অন্যরা যে প্রেম বিয়ে আগে করত, সে সেই প্রেম বিয়ের পর করছে। তবে ব্যাপারটা মন্দ নয়। না ঘুমিয়ে ওখানে কি করছেন? ঘুমাতে আসুন, সামনে না আপনার এক্সাম, এমনিতেই কত পিছিয়ে গেছেন। আসুন। পার্থিবের গলা শুনতে বুকের হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকলো। এত দ্রুত ঘরে এলো কেন লোকটা? নিচেই থাকতো। শ্রুতি ঘরে ঢুকতে ঢুকতে দেখলো ঘড়িতে 11:47 বাজে। যথেষ্ট রাত, আর কত নিচে থাকবে? শ্রুতি ঘরে ঢুকে উসখুস করতে লাগলো। পার্থিব ওয়াশরুমে গেছে। ঘুমের আগে হাত মুখ ধোয়া এই লোকের অভ্যাস। পার্থিব বেরিয়ে গামছা দিয়ে হাত মুখ মুছতে লাগলো। আর নজরে শ্রুতির ভাবভঙ্গি পরখ করে বলল,
এমন স্ট্যাচু হয়ে আছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, আপনার চোখে সমস্যা। ফালতু কথা না বলে ঘুমান। সকালে ক্লাস আছে, ভুলে গেছেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব নিচে থেকেই বলল, আপনি কি পড়বেন শ্রুতি? লাইট অফ করে দিব না অন থাকবে? আমার ভীষণ টায়ার্ড লাগছে, শুয়ে পড়ব। শ্রুতি নিজের ভয়ে লুকিয়ে বলল। অফ করুন লাইট। পার্থিব শ্রুতির পাশ দিয়ে গিয়ে লাইট করে দিল।